আমরা আমাদের নিজস্ব কোনো বাংলা পরিপূর্ণ ব্যাকরণ আজ পর্যন্ত সৃষ্টি হয়নি এবং মূলত সংস্কৃত ব্যাকরণের আশ্রয়েই আমাদের বাংলা ভাষার ব্যাকরণটা চলছে। তো এই চলার ফলে সারা বিশ্বে সংস্কৃত ভাষায় 50 জন লোক দৈনন্দিন কথা বলেন এরকম পাওয়া যাবে না। মূলত ওটা একটা লিখিত ভাষা এবং এক ধরনের ডেড ল্যাঙ্গুয়েজ। তো আমাদের হায়াত ভাই যে কথাটা বলেছিলেন যে একজন পণ্ডিত বা একজন বিশেষ বাংলা জানতেন এমন লোক আমাদেরকে ছোটবেলায় দেখেছি বাংলা পড়ান, এরকম বিষয়টা তাই। এবং আমি আরেকটু সংযুক্ত করতে চাই, যেরকম আমি এখানে বলতে পারতাম যে আমি আরেক ওনার সাথে অ্যাড করতে চাই, কারণ আমাদের ভাষাভাষীতে এখন সংযুক্তের পরিবর্তে অ্যাড শব্দটাই বেশি যুক্ত হয়েছে। তো ভাষাটা যিনি বলবেন তার অনুভূতি ব্যাপার, সচেতনতার ব্যাপার, যিনি শুনবেন বা গ্রহণ করবেন তারও অনুভূতির ব্যাপার, এবং সেই অনুভূতিটা আসতে হবে মাটি থেকে। ফেরদৌস ভাই, মাটি থেকে যে প্রসঙ্গটি আসছেন সেখানে আমরা আরেকটু ফিরে যাব যে কিভাবে ভাষা তার পুরো শুধুমাত্র বলা না, তার পরিবেশ, তার সবকিছু মিলেই ভাষা, সেই বিষয়গুলি একটু জানতে চাইব একটা বিরতির পর। আজকের বাংলাদেশে নিচ্ছে একটু বিরতি, পিছিয়ে একটু পর। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জি ফেরদৌস ভাই, মাটির সঙ্গে ভাষার সম্পর্ক বলছি। মাটির সাথে ভাষার সম্পর্ক আমি সংক্ষেপে বলতে চাই। যেরকম পশ্চিমবঙ্গ, আমি একটা উদাহরণ দিয়ে বললে ভালো হবে। পশ্চিমবঙ্গ, বিশেষত কলকাতা, আর আমাদের বাংলাদেশকে আমি ঢাকা বলতে পারবো না। বাংলাদেশের এত কাছাকাছি এত জোন আছে, ভাষা জোন, যে তাদের সম্মিলিত রূপ একটা, আর কলকাতারটা একটাই ধরা যায়। দেখা যাক, রবীন্দ্র কালে আমাদের যারা লেখক আসছেন, এই কিছুদিন 25-30 বছর আগেও আমি যাদের লেখা পড়েছি, দেখা গেছে উনি ওনার লেখার মধ্যে লিখছেন খেলুম, গেলুম, এই শব্দগুলো, হ্যাঁ, পেরুলাম, কেমন, যেরকম পেরুলাম, পের হলুম, এটা সংক্ষিপ্ত হয়ে ভাষার যত আপনার ভাষাভাষীর লোকজন যত ব্যস্ত জীবনযাপন করবে তত তার ভাষা সংক্ষিপ্ত হবে। ভাষার যে গাঁথনিগুলো কিছু স্বর পড়ে যাবে, যে একটা জায়গায় দাঁড়াবে, এরকমই কিছুটা স্যার ভালোই জানেন। তো সেই ক্ষেত্রে পের হলুম কলকাতার লোকেরা বলেন, ওনারা সঠিক বলেন, কারণ ওই কলকাতায় এইভাবেই ক্রিয়াপদের ব্যবহার আছে, পের হলুম। আচ্ছা, আমরা পূর্ব বাংলার লোকেরা আমার জানা মতে কোথাও হলুম তো বলেন না, পের হলুমও বলেন না, বড় জোর কোথায় আছে, পের হলাম। তা পের হলাম যদি হয় তাহলে পেরোলাম হয়ে যাবে, পেরুলাম হবে না। তা মাটি তার মানে কি, পূর্ববঙ্গে ভাষার এক ধরনের বাচন, এক ধরনের উচ্চারণ, এক ধরনের থ্রোয়িং, অর্থাৎ ভাষা প্রক্ষেপণ যেটাকে বলে, আমি থ্রোয়িং বলছি, হ্যাঁ, এই যে এটার কিন্তু একটা জায়গা আলাদা হয়ে আছে। পশ্চিমবঙ্গেও ওই রকমের আলাদা হয়ে আছে। আমরা বলি সেজন্য, পশ্চিমবঙ্গে বলে তাই জন্য, মানে কথা বলার সময় তারা ওইটা বলেন। ওনারা যেটা করছেন ওটা ওটা ওনাদের মাটির, তাই জন্য ঠিক আছে, মানে বলার সময়, লেখার সময়ের ব্যাপার আবার অন্যরকম। যেরকম আমি একটু আগে বলেছি যে প্রশাসনিক, দাপ্তরিক, মিডিয়ার ভাষার একটা ফরম্যাট অবশ্যই থাকা চাই। তো সেটা এই জন্য যে এটা গণমুখী, জনগণ একটি ফরম্যাটের মধ্যে দিয়ে অভ্যস্ত হবে এবং তাদেরকে ইনফর্ম করা হবে একটি ফরম্যাটের মধ্যে দিয়ে। বাংলাদেশের বিশেষত এই বাংলার, মানে পূর্ব বাংলা যাকে বলি, সেখানের মাটির গন্ধে এই ধরনের শব্দ, এই ধরনের প্রক্ষেপণ, এই ধরনের বাচনিক, আমরা কথা বলার সময় যেরকম শব্দ বা বাক্যে প্রক্ষেপণ করি, সেই সময় আমাদের শারীরিক যে পরিবর্তন বা মুভমেন্টগুলো হয়, সেটার সাথে স্বাভাবিকভাবেই কলকাতার আলাদা হবে। শুধু কলকাতা না, আমাদের নোয়াখালীরও আলাদা হতে পারে। কিন্তু এরা যেহেতু একই জনের মধ্যে অর্থনীতি, একই সামাজিক অবস্থায়, কিছুদিন পর পর তাদের সাথে বিভিন্নভাবে ইন্টারাকশন হয়, এজন্য এদের একটি কমন জিনিস দাঁড়ায় গেছে। এইটাই হলো, এই কমন জিনিসটাই হলো মাটির বিষয়। একটু হাত মাহমুদের কাছে যাবো। আমি বলি, এটি রবীন্দ্রনাথের, আমরা ক্রিয়াপদ নিয়ে কথা বলছি তো, রবীন্দ্রনাথে হলুম আছে, হোলেম আছে, হোলাম আছে। রবীন্দ্রনাথ বাংলায় এসছেন, হলাম
ব্যবহার করেছেন সুন্দর। না না, হলুম ব্যবহার করেছেন নানা তিন সময়। রকমের। হ্যাঁ, হলুম, হোলেম, হুলাম। এবং কোনো লেখা পরিবেশের যেখানে যেটা যায় না, কিন্তু অর্থ তো একই, একই অর্থ। অর্থ একই, তাই না? তো যেমন আমার নিজের বিবেচনা অনুযায়ী আমার সিদ্ধান্ত এইরকম, কলকাতায় যে বাংলা বলা হয় তার চেয়ে এখানে আমরা ভালো বাংলা বলি। তবে ওই যে মাটির প্রসঙ্গে যে কথাটা, এখানে আমার যেটা মত সেটা হলো যে হায়াত মাহমুদ ভাই যে কথাটা বলছিলেন, আসলে আমাদের সাহিত্যের ভাষা বা সাংবাদিকের তার ভাষাটা, এটা মুখের ভাষার যত কাছাকাছি হবে তত ভালো। সারা পৃথিবীতে এখন এইটাই লেখ্যরূপটা, ভাষার যে লেখ্যরূপটা, ওইটা কথ্য ভাষার উপর, কথ্য ভাষায় তার উপরে বেশি প্রভাব বিস্তার করে। এবং দেখবেন এখনকার কবিতা কিন্তু বা গল্প উপন্যাসের ভাষা কিন্তু একদম মানে আমাদের মুখের ভাষার প্রায় কাছাকাছি, এবং সাংবাদিকতার ভাষাও কিন্তু তাই। কিন্তু বানান যে সমস্যা, এটা কিন্তু যে পণ্ডিতের সমস্যা। প্রত্যেকটা প্রকাশ বা প্রচার মাধ্যমে পণ্ডিত নাই এখন। আমি ভাষা বিশেষজ্ঞ হিসেবে বিদেশে কাজ করেছি। আমি যে দেশে ছিলাম সে দেখেছি ওইখানে প্রচার মাধ্যমগুলিতে বা প্রকাশনা মাধ্যমগুলিতে এই ভাষা বিশেষজ্ঞ আছে। তারা সব জিনিস দেখে সম্পাদনা করে, ভাষাগত জিনিস পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই সেটা প্রচার হয় বা প্রকাশ হয়। কোনো বিভাগে বাকি নেই। আমাদের এখানে এই জিনিসটা নাই। আমাদের এখানে ভাষা বিশেষজ্ঞ বলতে কোনো পদ নাই, এবং ভাষা বিচার বিশ্লেষণ করার জন্য এইসব প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যারা প্রচার করে কিংবা যারা প্রকাশ করে, তাদের অবশ্যই একটা বিভাগ থাকা উচিত। না, কিন্তু আরেকটাই আছে তো, লেখক বলবে আমি লিখেছি, তুমি কাটার কে? না, আরো বিপদ আছে এখন। কিন্তু লেখকেরা সেক্ষেত্রে তো ধরেন যদি সম্পাদক থাকে, এমনকি সঙ্গে মানবো না তো। সমাজক মানে না তো। ওই যে আসবে যেটা বললেন, লেখক মানে কি? লেখক তো এখন বেশিরভাগ লেখক তো নিজের টাকায় বই ছাপে। সে সুদা বলে যে আমার টাকায় আমি বই ছাপছি, আমি যা খুশি তাই লিখি। আমি এখানে একটু যোগ করতে চাই, এই সমস্যাটা কিন্তু শুধু এখনকার নয়, এটা আরো অনেক আগের। যেমন আমি আপনাকে এই বাংলা একাডেমিতেই দেখাতে পারি, জাহাপনা শব্দ। জাহাপনা শব্দ তিন রকমেরই দেওয়া আছে, কিন্তু প্রথম যেখানে দেওয়া আছে সেখান থেকে অ্যারো দিয়ে দেখানো হয়েছে কোথায়। প্রথম যেটা দেওয়া আছে সেটা হলো বর্গীয় জয় রেপ, চন্দ্রবিন্দু, জাহা পনা, এইটাকে নির্দেশনা দিচ্ছে যে এইটা হবে। কিন্তু বিষয়টা তো জাহাপনা ফার্সি থেকে আসেন জাহান পনা, জাহানে জিম হা নুন, হাকে পার হয়ে যে নুন আসছে, তাহলে এই যে নুন এটা যদি নাসিক্য বা অনুনাসিক্য হয়, তাহলে সে কোথায় যাবে? সে যাবে হয়ের মাথায়, আকারের মাথায় যাবে, আকারের মাথায়, অক্ষরের মাথায় না। কিন্তু কারণ অক্ষরের মাথায় কখন যাবে, আকারের মাথায় কখন যাবে, দুইটা ভিন্ন ধ্বনিতত্ত্বের বা ফনেটিক্সের ব্যাপার আছে। যদিও সেটা ভারতে, বিশেষত কলকাতায় আনন্দবাজার বা ওখানে সম্ভবত ওনারা ছাপার সুবিধার্থে ওনারা আকারের উপরে দিয়ে দেন, বাংলাদেশের অধিকাংশ ক্ষেত্রে অক্ষরের উপরে। কিন্তু বিষয়টা তা না। বিষয়টা হলো, যেরকম আপনাকে বলি, শঙ্খ সংস্কৃত শব্দ। শঙ্খ থেকে যখন শাক আসলো, তালব্য শয় চন্দ্রবিন্দু আসলো, তাহলে শঙ্খর পরে তালব্য শয়ের পরে হইল অং, মানে অনুষ্কার। তাহলে সে কোথায় যাবে? সে যাবে হইল অক্ষরের মাথায় শাক হওয়ার সময়। আসেন এবার ধরেন বান্দি বা বাদি, বাদি ফার্সি শব্দ। বাদিতে চাঁদ আছে যেখানে, ওইটা কোথায় যাবে? বাদির আকারান্তের, মানে আকারের পরে যে ন উচ্চারিত হয়, ঠিক আছে? তাহলে সেটা যাবে আকারের মাথায়। তা এখন হ্যাঁ, এখানে সহজীকরণ, ভাষা সবসময় সহজ করতে হবে, কারণ মনে রাখতে হবে যে আমি মনে করি যে আমরা যারা এক দুইজন জানি, তার চেয়ে বেশি, যেরকম 16 কোটি বা 19 কোটি লোক বেসরকারিভাবে কথা বলে, তো এই লোকদেরকে তো আপনি সবাইকে সংস্কৃত ভাষা বা বাংলা ব্যাকরণটাও মুখস্থ করাইতে পারবেন না। অর্থাৎ সরলীকৃত করতে যে সম্ভবত ওখানে আনন্দবাজার ওরা আকারের উপরে রাখছে, বাংলাদেশে রাখছে। তো এই যে এটা আবার সাধুবাদ জানাতে হয় যে সুবিধার জন্য মানুষের। আচ্ছা,
তা এখন ওই যে এই যে জাহাপানা শব্দটা কে লিখেছিলেন? লিখেছিলেন ভারতচন্দ্র। এই ভুল বানানটা উনি লিখেছিলেন, মানে আমি ওনাকে শ্রদ্ধা রেখেই বলছি, কিন্তু উনি যে সব জানবেন তা তো না। তা উনি ভুল করছেন বা উনি ঠিকমতো লেখেন নাই বলে যে সেইটা আমি ডিকশনারিতে উঠাই দেবো 1 নম্বরে প্রথম প্রায়োরিটিতে, তা ঠিক না। আমি তো আমার জানা মতে, আমি যদি ভুল না করি স্যার ভালো জানবেন হায়াত স্যার, যে রবীন্দ্রনাথ পর্যন্ত তার একজন সহযোগী ছিলেন, তিনি রবীন্দ্রনাথের টেক্সট লেখালেখি পড়ার পর বানানটা চেক করতেন এবং ওনার সাহায্য নিয়ে তারপরে ওটা ইয়ে করতেন আমার জানা মতে। তাহলে কেন আমরা যারা বাংলা একাডেমি বা এই ধরনের প্রতিষ্ঠান যারা বাংলাকে সংরক্ষণ করছি, সংস্কার করছি বা আরো